শরীরটা ভালো নেই, কিরম যে লাগতেছে তার বলে বোঝাতে পারবো না। খালি ঘন ঘন ফুড়ুত ফুড়ুত করে হাগা হচ্ছে, আর কি হবে বুঝতে পারতেছি না। লিভারটা কি কমজোর হয়ে গেছে নাকি কে জানে। কটকটির বাচ্চা এখনো আসলো না, সকালবেলা ফোন করেছি, মরে যাওয়ার পরে আসবে মনে হয়। আর ভাল লাগতেছে না, টাকা পয়সা গোছাতে এতদিন সময় লাগে নাকি আর ভাল লাগে না। বলেছি তাড়াতাড়ি সব টাকা পয়সা লুটমার করে আন, চলে যাবো অনেক দূরে। এখানে জমি জমাও বেঁচে দেবো, লোকজন দেখা হয়ে গেছে, বেঁচে টেচে একবারে চলে যাবো। অন্য জায়গায় যাই ওই টাকা দিয়ে সারা জীবন সুদের পয়সা খাইও শেষ করতে পারবো না। অনেকে বলেছে 10 কোটি টাকা গুছাই দেবে, 10 কোটি টাকা নিতে পারলি সারা জীবন আর কিচ্ছু লাগবে না। আবার পেট কামড়ায় উঠিছে রে, আবার পেট কামড়ায় উঠিছে। বড় মানুষের যদি একটু হাগিসও পাওয়া যেত না তাও ভালো হতো। হাগিস পড়লেও কাজ হবে না, যেরকম নেলে পায়খানা হচ্ছে একবারেই পুরো ভরে যাবে। আসলে সেরকম কিছু তো খাইনি, তাহলে পায়খানা এরকম হচ্ছে কেন? পরশুদিন ওই ছোট শ্যামলার জন্মদিন খাইছিলাম, হ্যাঁ ওখানে 2-4 পিস মাংস খাইছিলাম, আর একটু ডাল ভাত খাইছিলাম, আর 2টো কেক, 5টা-6টা মিষ্টি, আর 2টো কচুরি খাইছিলাম, আর একটু কোল্ড ড্রিঙ্কস খাইছিলাম, আর একটু রসমালাই। এই কড়াই তো খাইছি, এতে যে পেট কামড়ায় হচ্ছে তা তো আমি ভাবতে পারিনি। ওটা ছানার মিষ্টিও খাইছিলাম, কে জানে রে বাবা কি হলো। তাহলে আমি এখন আসি। ও মা, কি কথা বলছো, চলে যাবা? এখন আপনার ছেলে ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে, তাহলে আমি এখন আর এখান থেকে কি করব? আরে বাবা, শুধুমাত্র তোমার জন্য খাওয়া দাওয়া করছে, তুমি চলে গেলে আবার ওই পাগলের মতন করবে। আমি আর কতদিন থাকবো বলো, লোকজন খারাপ বলবে না? বলছি মা, এখানে থেকে গেলে হয় না সারা জীবনের জন্য? আমার আর সংসার টংসার করার ইচ্ছা নেই, আর কয়বারই বা বিয়ে করবো, আর কয়বারই বা ডিভোর্স দেবো। আর এমনিতেই এমএলএ ছেলের সাথে এখন আমার ডিভোর্স হয়নি, তারপর যদি জানতে পারে এখানে এসে রয়েছি তখন তো আমার নামে উল্টোপাল্টা কেস দেবে। বলছি মা, আর 2-4 দিন থেকে যাও, ও শরীরটা পুরোপুরি ঠিক হয়ে যাক, তারপর জেনে। আমি কি কোনো অন্যায় করেছি বা কোনো কটু কথা বলেছি তোমায়? না না, সেটা তো আমি বলিনি, কিন্তু বাড়ি ছেড়ে কদিন থাকবো, 2 দিন হয়ে গেল। বৌমা, এই দেখো বড় বড় গলদা চিংড়ি আর কই মাছ আনিছি জ্যান্ত। চড়াত করে একটা চচ্চড়ি ঝোল রান্না করে দাও তো। শুনেছো, তোমার বউ মানে কি চলে যাবে বলছে? এ কি বৌমা, আমি কি শুনছি? দেখেন, এখানে আর বেশি দিন থাকা যাবে না, 2 দিন থেকেছি আর কত থাকবো। বাবা এখনো ফোন করেনি, না তো ফোন করে আবার ডাকাডাকি করবে। কেন? আমরা কি তোমার কষ্ট দিয়েছি? বলো মা, আমরা কি কষ্ট দিছি তোমারে? আমি কি বললাম? এখন আমার ওই এমএলএ ছেলের সাথে আমার ডিভোর্স হয়নি, তা আমি কি করে এখানে থাকি? আর লোকজনই বা আমায় কি বলবে, যে একবার এখানে বিয়ে, একবার ওখানে বিয়ে, একবার ওখানে সংসার, একবার এখানে সংসার, একবার ওখানে ঘর ভাঙা, একবার এখানে ঘর ভাঙা। আমি তো সমাজের কাছে বদনাম হয়ে গেছি। দেখো মাকে কি বললো কি না বললো এসব কথা ছাড়ো। হ্যাঁ, তুমি পরে বিয়ে করি তো সেসব কথা আমরা কিচ্ছু উঠাচ্ছি না। যা হয়েছে আমাদের ভুল ভ্রান্তি সব মাফ করে আমরা তোমাকে বৌমা হিসেবে গ্রহণ করছি, তুমি এখান থেকে যাও। হ্যাঁ মা, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় না, আমরা ক্ষমা চাচ্ছি। তোমার হাত পা ধরেও ক্ষমা চাচ্ছি, তোমার বাবার হাত পা ধরেও ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো। ওই কটকটির জন্য আমাদের ভিতরে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, না তো আমরা একটা মাত্র ছেলে, একটা মাত্র বৌমা, কেন তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করবো? ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। বলছি মা, আমি তোমার পাও ধরে ক্ষমা যাচ্ছি মা, তুমি আমার ছেলের ছেড়ে যেও না। তুমি ওর ছেড়ে চলে গেলে ওরে যে বাঁচানো কষ্ট হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন না, ওই এমএলএ বিশাল শয়তান, ওর বউ তার চেয়ে বেশি শয়তান। আর ছেলে এখন মাথা খাড়া করে উঠিছে, আমার বলে সায়স্তা করে ছাড়বে, সেদিন এই কথা বলে গেছে। এখন যদি জানে যে আমি এই বাড়ি আছি, তাহলে আমার বাবার নামে উল্টোপাল্টা কেস দিতে পারে। ওদের হাতে পাওয়ার আছে, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। আমার এখানে থাকাটা ঠিক হবে না। তুমি ও নিয়ে টেনশন করো না, নেদনরা আছে তো, ওরা সব সামলে নেবে। দেখেন মা, তোরই কাকিমা, না না, ওই মাই বলো, কাকিমা বলো না, তুমি মাই বলো। দেখো বৌমা, কতই আশা করে তোমার হাতে রান্না খাবো বলে আমি ভালো মন্দ বাজার করে নিয়ে আইছি, তুমি চলে যাওয়ার পরে তো ছেলেরা কিছু খাচ্ছে না। হ্যাঁ, আমরাও সেরকম খাওয়া দাওয়া ছাড়ান দিয়ে দিছি। ছেলে যদি না খায় আমরা কি করে কি খাই? হ্যাঁ, আজকে প্রথমবার এত ভালো বাজার করে নিয়ে আসলাম, আর তুমি চলে যেতে চাচ্ছ? সে আপনি আমার হাতে রান্না খেতে চাচ্ছেন, আমি রান্না করে টোরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে যাব, কিন্তু আমার আজকে যেতেই হবে। হ্যাঁ, আর কবে আসবা মা তুমি? সেটা আমি বলতে পারছি না। এরকম কথা বলো না মা, তুমি এতদিন পরে আইসো, আমাদের বাড়িটা কিরকম ঝই ঝই করে উঠিছে। এখন যদি চলে যাও তাহলে তো আমরা সব নিঃস্ব হয়ে যাব। তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে এই বাড়িতে তোমায় আবার ফিরিয়ে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। সে তো বুঝতে পেরেছি, কিন্তু এমএলএ ছেলের সাথে তো এখন আমার ডিভোর্স হয়নি। তুমি ও নিয়ে চিন্তা করো না, আমি নাদনের সাথে কথা বলে ডিভোর্স করার ব্যবস্থা করছি। ওরা এখন আমার ডিভোর্স দেবে না, আমার এখন সাহিস্তা করতে চায়, আমার সারা জীবন এইভাবে ঝোলাই রাখতে চায়। বুঝতে পেরেছেন? তুমি ও নিয়ে চিন্তা করো না, নাদনের উপরে সব ছেড়ে দাও। সে আমি জানি না কি হবে কি না হবে, আর ওসব ব্যাপারে আমি এখন ভাবতেও চাচ্ছি না। আমার এখন সংসার করার মন একদম উঠে গেছে। ওরকম বলো না মা, তুমি এরকম বলো না, আমার ছেলেটা যে নিঃস্ব হয়ে যাবে। পরি, পরি, ওই দেখো, পাগল ছেলেটা যদি জানে এখন তুমি চলে যাবা, তা তো কান্না করে বুক ভাসাই দেবে। পরি, কি আছে?
ও মা, তুমি এইখানে? আমি তোমার সারা বারান্দা দিয়ে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। এ কি, সবার মুখ এরকম কালো কেন? পরি এখন বাড়ি চলে যাবে। পরি, তুমি আমার ছেড়ে চলে যাবা? আমি থাকতে পারবো না, তুমি আমার নিয়ে যাও সাথে করে। বলছি আমার বাবার শরীরটা খারাপ, বাড়ি যেতে হবে। আমারও সঙ্গে করে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ওরকম জিদ করে না, আমি আবার আসবো, তুমি এখানেই থাকো। তুমি চলে গেলে আমি কিচ্ছু খাওয়া দাওয়া করবো না, আবার আগের মতন সব খাওয়া দাওয়া বন্ধ করে দেবো বলে দিচ্ছি। এরকম করে না, তুমি এরকম টেনশন করো না। আর বাবার শরীর খারাপ, আমি বাবাকে দেখে আবার চলে আসবো ওখানে। বাবাকে এখানে নিয়ে আসো না, আমাদের সঙ্গে থাকবে। বাবার ওখানে কোচিং আছে, ওখানে যেতে হয় না, তো বাবা এখানে কি করে থাকবে? তাহলে আমিও তোমাদের বাড়ি থাকবো, আমি তোমাদের বাড়ি থাকবো। সেটা এখন সম্ভব না। ও মা, কি বলছে মা? তুমি দেখো না কি বলছে পরি, একটু বোঝার চেষ্টা কর রাজ। ওই তোর শ্বশুরের শরীরটা খারাপ তো, 2-4 দিন ওখান থেকে আবার চলে আসবে। 2-4 দিন? 2-4 দিন আমি পলিলি ছাড়িয়ে কি করে থাকবো? ওরকম বলে না, আমি যত তাড়াতাড়ি পারি আবার আসবো। না না, তুমি বলো কালকে সকালে আবার আসবা, তাহলে আমি তোমার জাতি দেবো, না তো জাতি দেবো না। দেখছি কি করা যায়। বাবা রাজ, তুই একটু ওই ঘরে যা তো, বৌমার সাথে কথা আছে। কেন, আমার সামনে বলো, দা বলার। তুই যদি ওখানে না যাস না, এক্ষুনি বৌমা চলে যাবে কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, ওই ঘরে যাও, একটু মার সাথে কথা বলে নি। তুমি যাবা না তো? আরে বাবা ঠিক আছে, আজকে যাবো না, যাও তুমি ওখানে যাও। কি মজা কি মজা, বলি আজকে যাবে না যাবে না, যাও ওই ঘরে যাও। কি মজা কি মজা, বলি আজকে যাবে না যাবে না। দেখেছো মা, ছেলেটা কিরকম বাচ্চামো করছে। ওই যেদিন থেকে রে ওই আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয়েছে, সেদিন থেকে এরকম বাচ্চাদের মতন হয়ে গেছে। ও যা বলছে এখন বাহানা করছে তাই দরকার। তুমি এখন চলে গেলে না, ও যে কি করবে আমি কিছুই ভেবে পাচ্ছি না। কিন্তু আজকে নয় গেলাম না, কালকে তোমায় যেতেই হবে। তুমি ওর বোঝাই টোঝাই যাও যে 1-2 দিনের ভিতর চলে আসবে, এইসব বলে টলে যাও, আমাদের কথা কিচ্ছু শুনবে না। কিন্তু আমি এখন কি করি বলেন? দেখো মা, তুমি ভাবে না আমার ছেলের শরীর খারাপ বলে এখন তোমার সাথে আমি ভালো ব্যবহার করছি, ও আবার ঠিক হয়ে গেলে তোমার সাথে খারাপ ব্যবহার করবো। না না মা, আমার শুধু তোমারই দরকার বৌমা, সারা জীবন তোমায় আগলে রাখবো, কোনো কষ্ট হতে দেবো না। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার আর কোনোদিন কোনো কষ্ট দেবো না। আমরা এর আগে যা ভুল বুঝেছি বুঝেছি, হ্যাঁ এখন থেকে সত্যি বলছি, যদি তোমায় কোনোদিন কষ্ট দিই সেদিন তুমি আমাদের মুখের উপর দিয়ে চলে যেও, কিচ্ছু বলবো না। বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কি করব বলো? ওদিকে তো ডিভোর্স হয়নি। ও নিয়ে তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। তাহলে আগে ডিভোর্সের ব্যবস্থা করুন, তারপর আমি দেখছি কি করা যায়। সত্যি বলছো তো? ডিভোর্স হয়ে গেলে আমাদের বৌমা হয়ে থাকবা তুমি? এ ব্যাপারে বাবার সাথে কিছু কথা বলতে হবে। দরকার হয় আমরা সঙ্গে গিয়ে কথা বলবো, তুমি টেনশন করো না। আমার ছেলের অবস্থা দেখেছো তো, তোমার ছাড়াও এখন পাগল। আচ্ছা, আপনারা তাহলে আমাদের বাড়িতে একদিন এসে বাবার সাথে কথা বলেন, আমি ওখানে যাওয়ার পরে। ঠিক আছে, তুমি কালকে বাড়ি গেলে আমরা পরশুদিন আসবো ওখানে। আচ্ছা, দেন বাবা, কি বাজার এনেছেন আজকে? আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। এই না হলে আমার বৌমা। চলো বৌমা, আমি তোমাকে সাহায্য করবো রান্না করতে, সব কিছু কুটে বেছে দেবো, তুমি খালি রান্না করবে। চলো। ও মা, কান্না করছো কেন? আমার কপালে কি দুঃখ, আমি তাই ভাবছি। প্রথম এখানে আসলাম, এই সংসার করতে পারলাম না, এখন আপনাদের ভালোবাসা দেখে আমার চোখের জল চলে আসছে। তোমার কোনো দোষ না মা, সব দোষ ওই কটকটির বাচ্চা। ওই আমাদের সংসারের ভিতরে বীজ ঢেলে দিয়েছে, ওর উপর বিশ্বাস করে আমাদের সংসারটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন থেকে আমাদের বাড়ি যে আসবে শুধুমাত্র অতিথি, কারুর কোনো কথা শুনবো না, না তুমি শুনবা না আমরা শুনবো। যে যত সরু লাইন সরু পিন দিক, আমরা ওইসবের ভিতরে নেই। আমাদের বৌমা, আমরা তাকে খুব ভালোবাসবো। হ্যাঁ গিন্নি, এখন থেকে যেসব আত্মীয় স্বজন আসবে সব বাইরে খাওয়া দাওয়া করবা, বাড়ি চলে যাও। এখানে কোনো কারোর জায়গা নেই। আমি তখন যদি কটকটির কথা না শুনতাম, তাহলে এ বাড়ি ছেড়ে যেতাম না, এখানেই ভালোভাবে থাকতাম। ওসব কথা ছাড়ো মা, তোমারও ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়েছে, কিন্তু আমাদের ভুলটা একটু বেশি, আমরা বুঝতে পারিনি। ওই অজানা অচেনা ছেলের উপরে এত বিশ্বাস করে আমরা তোমাকে হারিয়ে ফেলেছিলাম। দেখো ভগবানের কি লীলা খেলা, আবার তোমাকে ফিরিয়ে দিয়েছে। ভগবানের কি লীলা খেলা তা জানি না, কিন্তু ন্যাদন না থাকলে এ বাড়িতে আমার আর আশা হতো না। সেদিনকে আমার কত বুঝিয়ে সুজিয়ে এ বাড়িতে নিয়ে আসছে, আমি তো আসবোই না, আমার হাত পা ধরার মতন পরিস্থিতি হয়ে গেছে, তাই ওর দিকে তাকিয়ে আমি আবার এই বাড়ি আসছি। আসল কথা, নাদনকে অনেক ধন্যবাদ দেওয়ার দরকার। তুমি চিন্তা করো না মা, ওদেরকে আমরা যেভাবে পারি সেভাবে সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ মা, যতটুকু পারি ততটুকু সাহায্য করার চেষ্টা করব, তুমি চিন্তা করো না, আর তোমাকে খুব যত্ন করে রাখবো। পরি, যাও মা, ওদিকে ছেলে ডাকছে, যাও। পলি, আসছি। তাড়াতাড়ি আছো। বলছি মা, পেঁয়াজ লঙ্কা কাটেন, আমি আসছি, রান্না করব। আচ্ছা মা। দেখেছো গো, বৌমা কত ভালো। আসল কথা আমাদেরই ভুল, তখন বৌমারে ভালো করে চিনতে পারিনি। এইরকম রেগে গিয়ে বৌমাকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি। বললাম কি, আমাদের দোষ তো ছিল, কিন্তু ওই কটকটি এমন ভাবে মাথার ভিতর বিষ ঢুকিয়েছিল যে বুঝতে পারিনি কিছু। এখন থেকে আর বাইরের মানুষের কোনো কথা শোনার দরকার নেই। মাথা খারাপ, বাইরের মানুষ এন্ট্রি নেই, শুধুমাত্র নেদন আর ওদের বাড়ির লোকজনের, আর কারোর কোনো এন্ট্রি নেই। ঠিক বলিস। বলছি গিন্নি, খাওয়ার কিছু আছে নাকি? একটুখানি জল খাবার দিতে, আমি আবার কলেজে যাব। দিচ্ছি দিচ্ছি, ওই সকালে একটু টিফিন বানিয়েছিলাম, ওটা খেয়ে যাও। আচ্ছা, দাও দেখি। চলো। পাদুদা যা লোকেশন পাঠাইছে,
তাই তো এখানেই বাড়ি হওয়ার কথা। বলছি ভাই, কারো কাছে জিজ্ঞেস করে নিলি হতো না? বুড়ির নামও কি তা তো জানি না। আরে কারো কাছে জিজ্ঞেস কর, বিধবা বুড়ি আছে নাকি এখানে কেউ? লোকজন তো দেখছি না, কারে জিজ্ঞেস করবো? আরে ভাইপোরা, কারা তোমরা? আমরা কারা? আমরা মানুষ। সে তো দেখতে পাচ্ছি। বলছি, এর আগে তো তোমাদের কোনোদিন দেখিনি গ্রামে। আমরা মঙ্গল গ্রহতে আইছি। ও বাবা, মঙ্গল গ্রহ মানুষ থাকে নাকি? কি যে বলেন, মঙ্গল গ্রহতে পৃথিবীতে আসার জন্য নতুন একটা ট্রেন চালু হয়েছে। কি বলছো? ও বাবা, কালকে খবরের কাগজ পড়নি? কালকেই তো নতুন উদ্ঘাটন করেছে। মঙ্গল গ্রহতে ডাইরেক্ট ট্রেন? হ্যাঁ। জারে, আমি তো এই খবরটা পড়িনি। বলছি পড়া টড়া লাগবে না। এই গ্রামে কি কোনো বিধবা বুড়ি থাকে? কেন? তারে কি তোমরা ধরে নিতে আইছো? হ্যাঁ। তাহলে নিয়ে যাও। এই গ্রামে একটা শয়তান বুড়ি আছে, বিধবা বুড়ি, বিশাল ক্যাট কেটে, ওর বাড়ির ধারে কেউ জাতি দেয় না। আর শালা বেগুন গাছ লাগাইছে। আমি একদিন একটা বেগুন ছেড়েছি, আমার কি বেশি কথা বলিছে। বলছি এই বুড়ির কি কোনো নাতি নাতনি আছে? আছে একটা নাতি, মাঝে মাঝে আসে, আবার কোথায় উদাও হয়ে যায়। বলছি নাতির কি গলায় গামছা থাকে, লাল গামছা? একদম। তোমরা কি করে জানো? আমরা মঙ্গল গ্রহতে আইছি, আমাদের কাছে সব ডিটেলস আছে। বলছি, আমার সম্পর্ক জানো? না না, তোমার এখনো মঙ্গল গ্রহ যাওয়ার সময় হয়নি। যখন সময় হবে না, তখন তোমার সম্পর্ক জেনে আসবো। ওই বুড়ি দোকান নিয়ে গিয়ে তেঁতুল গাছে বাঁধিয়ে রাখবা, আর রোজ দিন ভূতির ভয় দেবা, বুঝতে পারিস? আসো, দেখাচ্ছি ওর বাড়ি, দেখাচ্ছি, আসো। চলো। আমি কিন্তু ওই বাড়ির ভিতর যাবো না, ও বুড়ি ভারী শয়তান, বুঝছো? যদি জানে না আমি দেখাইছি, তখন আমারে খিস্তি খামারি করবে না। পেটটা যেরকম কামড়ায় উঠতেছে না, মনে হচ্ছে এবারে শালা ঘরের ভিতরে হাগিয়ে দেবো। আর এই কটকটির বাচ্চা এখনো আসে না। আজকে শালা আসুক, ওর ভালো করে টাইট দেবো। কথার কোনো দাম রাখে না। বলেছি আসার সময় ওষুধ কিনে নিয়ে আসিস। কে জানে আনবে নাকি না আনবে না। ঠাকুমা, কে তুমি? তোমার চিনতে পারলাম না যে। আমার চিনতে পারোনি? আমার কটকটি দাদা পাঠাইছে। ঠাকুমা কেমন আছো? তুমি কে? আমার কটকটি পাঠাইছে। কেন? ওই হারামজাদা তোমাদের কেন পাঠাইছে? আসলে কি, ওই কটকটি একটু কাজে আটকে গেছে, আসতে পারতেছে না। তাই বলেছে কি, আমার ঠাকুমার শরীর খারাপ, ঠাকুমা নিয়ে আসো। ঠাকুমা কেমন আছো? তুমি কে? তোমার তো ঠিক চিনতে পারলাম না। আমারে ওই কটকটি দাদা পাঠাইছে। কিন্তু কটকটি তো তোমাদের নাম কোনোদিন বলেনি আমার কাছে। আমরাও যে বাড়ি কাজ করি, ওই নারকেল বেগমের বাড়ি, কটকটি দাদা ওখানে কাজ করে। তা কটকটি দাদা সিনিয়র, আমরা জুনিয়র। মানে আমাদের এই কয়দিন হয়েছে অ্যাডমিশন হয়েছে। তো ওই মালটা আসেনি কেন? ওই তো একটু আর্জেন্ট কাজে ব্যস্ত রয়েছে, তাই আমাদেরকে পাঠাইছে। কিন্তু কটকটি তো আমার বললো, ওখানে বলিছে আমি নাকি মারা গেছি, কেউ জানে না। তাহলে এরা এরকম কথা বলছে, আমারে পাঠাইছে, মানে আমার ফোনটা মারছে না তো? বলছি বাবু, আমি কি করে বুঝবো যে তোমাদের কটকটি পাঠাইছে? আমরা একই সাথে কাজ করি। আমি তো ওষুধ আনতে বলেছি, আমি তো যাওয়ার কথা বলিনি। না না, আপনার যে হাগায় বিশাল চাপ দিচ্ছে, হ্যাঁ, হসপিটালে না ভর্তি করলে যে সমস্যা হয়ে পড়বে। আমার হাগা হয়েছে তোমাদের কে বলিছে? ও মা, আমাদের বলে পাঠাইছে তো। আমার এই ঠাকুমার হাগা হয়েছে, একটু হসপিটালে ভর্তি করে সেলাইন টেলাইন যদি ঠিক হয়ে যাবে, একটু ভর্তি করে দাও, না তো এখানে নিয়ে আসো। আমি কোথাও যাবো না, কটকটি না আসা অব্দি। ও যে কাজে ব্যস্ত, এখন আসতেই পারবে না, একটু সময় লাগবে। থাক না তো, আমার ক্যাপাসিটি আছে। সন্ধে অব্দি আমি ওই বারবার বাথরুমে যেতে পারবো, কোনো সমস্যা নেই। ও আসলে পরে তখনই যাবো। এরকম বললি হয়? তোমার যদি কিছু হয়ে যায়, তখন তো আমাদের বেশি কথা শুনবে। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আর তোমাদের চিনি না শুনি না, তোমাদের সাথে যাবো কেন আমি? এমন কথা বলছো তুমি, মনে হয় কি একটা সোনা দিয়ে বান্ধানো মানুষ। তোমার মনে হয় আমরা নিয়ে যাইয়ে বিক্রি করে দেবো, এরকম কথা বলছো? আমি তোমাদের চিনি না, তোমাদের বিশ্বাস করি না, আর তোমাদের সাথে আমি যাবো না। এরকম বললে হাই ঠাকুমা, চলো। বলেছি না আমি কোথাও যাবো না, কটকটি না আসা অব্দি আমি এখানে থেকে এক পাও বের করবো না। ও আসে বলবে যখন, তখনই আমি যাবো। এরকম বলে না ঠাকুমা, চলো। বলেছি না আমি কোথাও যাবো না। ঠিক আছে, কটকটি দাদা আসুক, তারপর যে ওখানে। বলছি ওই তোমার পিছনে ওই যে এটা কি, ওটা কি পোকা? কোথায়? ওই তো তোমার মাথার পিছনে দেখো, ওখানে কালো একটা কি পোকা, কামড়ে দেবে কিন্তু। কই কিছু নেই তো। কে আমার ইঞ্জেকশন দিল রে? আমাদের সাথে ফাজলামো? লালদা, এই কি করলে? কি 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 ইঞ্জেকশন দিলে? আর ইঞ্জেকশন কখন আনলে? লাল ব্যাটারি, কি কাজ করলি ভাই? তুই ইঞ্জেকশন কখন আনলি? তুমি কি ভাবিছো আমি ইঞ্জেকশন না নিয়ে আসি? কখন আনলে? আমি তো দেখলাম না। তোমাদের মাথায় এত বুদ্ধি আছে, আর আমার মাথায় একটু বুদ্ধি নাই। আমি তো জানি এই বুড়ি হচ্ছে শয়তানের মাস্টার। এরা কি উঠে নিয়ে কি এত সোজা? তাই শর্টকাট পদ্ধতি আমি সবসময় রাখি। কিন্তু তুই কি করে জানলি যে বুড়ি আমাদের সাথে যাবে না? যে বুড়ি তার নাতিরই এরকম ট্রেনিং দিতে পারে, তাহলে সে বুড়ির তাহলে বুদ্ধি কিরকম হবে? তাই তার সাথে সেরকম ব্যবহার করতে হবে না? এই বুড়ি আমাদের সাথে কোনোদিন যেত না। আর এখন চেঁচামেচি শুরু করলি, গ্রামের লোকজন আসে আমাদের কেলাই পুরো থোবড়া ছিঁড়ে দিত। বাবারে বাবা, কি বুদ্ধি লাগাইছো! আমি হচ্ছে পাদুদার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, কোনো কাজ এমনি করি না, সেকেন্ড প্ল্যান আমার কাছে থাকে। আমি ভাবিছি বুড়ো মানুষ চ্যাংদোলা করে নিয়ে যাবো জাতি না চালি, কিন্তু তুমি যে এই অজ্ঞান করা ইঞ্জেকশন নিয়ে আসবে আমি কোনদিন ভাবতে পারিনি। কথা বলার সময় নেই, তাড়াতাড়ি চলো, বুড়িদার ধর নিয়ে যাই। বলছি ভাই, গাড়িওয়ালার ফোন করলি হয় না? এখানে গাড়ি নিয়ে আসতো। হ্যাঁ, গাড়িওয়ালার ফোন করো, এখান থেকে গাড়ির ভিতরে উঠে দেবো, লোকজন আর দেখতেই পারবে না। হাতে সময় খুবই কম, যে কোনো সময় কটকটি চলে আসবে। তাহলে দাঁড়ায় দেখছিস কেন? ফোন করো, ইঞ্জেকশনের পাওয়ার 2-3 ঘন্টা থাকবে। বলছি হ্যালো দাদা, এইখানে গাড়িটা নিয়ে আসো। তোমার হোয়াটসঅ্যাপে আমি লোকেশন পাঠাচ্ছি, এই লোকেশনের একদম মাথায় নিয়ে আসবা, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই পেশেন্টে আমরা পাইয়ে গেছি। এর শরীরের অবস্থা ভারী খারাপ। ওই গাড়িটি হেঁটে যেতে পারবে না, ডাইরেক্ট এখান থেকে উঠে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি, ওখানে আসো। লোকেশনটা পাঠিয়ে দিলাম। বলছি লাল, তোর মাথায় এত বুদ্ধি কবে থেকে আসলো রে? রোজ দিন আমি গোবরগুলা জল খাই, বুদ্ধি কি এমনি আসে? তুমিও খাও। কি বলছিস, গোবরগুলা জল খালি বুদ্ধি আসে? তো সকালে 1 গ্লাস খাবা, বিকেলে 1 গ্লাস খাবা। ওই গন্ধ পচা জিনিস খাওয়া যায়? কষ্ট না করলে কেষ্ট মেলে। গন্ধটা খাও, দেখো 2 দিন মাথায় দেখবা মাথার ভিতর যে পচা গোবর আছে সে পচাটা বেরোয় নতুনটা যখন যাবে তখন ভালো বুদ্ধি আসবে। তাহলে তো কালকে সকালে চোখ নাক মুখ বুঝে খেয়ে ফেলাতে হবে 1 গ্লাস করে। খাইয়ে রাখো, ভারী টেস্ট। কিন্তু তোর তো আমি কোনদিন খাতি দেখিনি। আরে আমি সবাই দেখাই খাই নাকি, পলাই পলাই খাই। বাপরে বাপ, একা একা এত বুদ্ধি নিয়ে নিচ্ছিস। পাতুদার সিক্রেট টিপস, কেউই বললাম না, আজকে তোমার প্রথম বলেছি রোজ দিন খাবা। লালদা উল্টো পাল্টা বলিও না, সত্যি চম্পা মামা কিন্তু খেয়ে ফেলাবে। মানে লাল, তুই আমার সাথে ফাজলামিতি করছিস? ফাজিল কোথাকার, কালকে তো সত্যি আমি খেয়ে ফেলাতাম। ফাজলাম করার জায়গা পাস না, কথা বলো না। ওই বুড়ির পাও ধরো, গাড়িতে উঠতে হবে। ও পাওটা আমি ধরতে পারবো না, একটু আগে হেগিয়ে আইছে, গুটু লাগিয়ে আছে নাকি কে জানে। তোমার ধরা লাগবে না, আমি একাই উঠেই দেবানি। চেঁচামেচি করি না, লোকজন চলে আসছে, সমস্যা। গাড়ি চলে আসছে প্রায়, এই তো দেখাচ্ছে আর 1 মিনিট লাগবে। ইঞ্জেকশনটা রাখো তোমার কাছে। মাথা খারাপ, এইসব জিনিস আমার কাছে রাখিয়ে তারপর কোন সময় ফুটো হয়ে যাবে, চামড়ায় লেগে যাবে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। দরকার নেই বাবা, এসব হাবি জাবি জিনিস আমি রাখতে পারবো না। তুই রাখ তোর জিনিস। তুমি তো ভয় পাও সবকিছু, তুই আর কি করবা। পকেটে রাখলে পকেটে রাখ, ও দেখলে আমার ভয় লাগছে। হয়েছে, এবার ঠিক আছে, আমি মাথা ধরছি, তুই পা ধর। গাড়ি চলে আইছে। হ্যাঁ দাদা, ওখানে রাখো। বলছি আমার কি ধরতে হবে না? 2 জন পারবা? পারবো পারবো। বুড়ি শালা কি খায়, ভারী ওজন যে। আর তো হাগা হয়েছে, হাগা না হলে আরো বেশি ওজন থাকতো। এই কথা বলো না, তুমি ধরো দেখি। ধরেছি, আস্তে করে নিয়ে আসো, আমি এই গাড়ির দরজা খুলছি। ঠিক আছে, এই দরজা মারো টান। এই বুড়ি হবে খান খান। আস্তে চাও, লোকজন চলে আসলি, ভারী জ্বালা। টান দাও নাকি? কোনোদিন তোর বোধ বুদ্ধি হবে না। কি হয়েছে মাসি, বকাঝকা করছো কেন? আর কি বলবো জামাই, হ্যাঁ সে মোবাইল সে হারাই ফেলিছে। মোবাইল হারাই ফেলিছে? তুমি কিছু একটা করো গো। আর বলো না জামাই, ওই মোবাইলই এর পরীক্ষার হল টিকিট রয়েছে, কোথায় সিট পড়েছে সবকিছু রয়েছে। সে মোবাইল ট্রেনের ভিতরে গেম খেলতেছিল, কোথায় পড়ে গেছে কে জানে। এখন কি হবে? বাড়ির থেকে এত দূর ব্যাঙ্গালোরে ছুটে আইছে শুধুমাত্র পরীক্ষার জন্য। হ্যাঁ, এখন মোবাইলটা হারাই ফেলিছে, এর কি করতে বলো? আমার তো মনে হচ্ছে চুলির মুঠ ধরে ঘুরোই। না না, ও নিয়ে টেনশন করবেন না, ওর হল টিকিট আমি বের করে দেবো। কি করে বের করবা জামাই? ওর তো রোল নাম্বার ফোন নাম্বার কিছু জানো না, হল টিকিট কি করে বের করবো? ও নিয়ে চাপ নেই। হ্যাঁ, আমি সায়েন্টিস্ট হয়েছি কি খালি খালি? শুধুমাত্র নাম আর এই ডেট অফ বার্থটা বললে পারে, আমি ওই সব কিছু ডাউনলোড করে দেবো। কিচ্ছু লাগবে না, খালি ওই দুটোই বের করে দেবা। হ্যাঁ বলো শালি, তোমার নাম আর ডেট অফ বার্থ বলো। বলছি এটা কি সম্ভব? আরে বাবা সব সম্ভব, আমাদের কাছে সব ডাটা থাকে। তুমি খালি বলো নাম আর ডেট অফ বার্থ, আর কোন পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে বলো। আমি দেখো আধা ঘন্টার ভিতরে আমি অফিস থেকে বের করে নিয়ে আসছি। ও খালি খালি পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই, ও পাশ করবে না। ও জোর করেছিল, যেই পরীক্ষাটা দেবে তার জন্য নিয়ে আসি। ছাত্রী তো সেরকম ভালো না, খালি দেখতেই ভালো, এমনি পড়াশোনায় গুল্লা মার্কা। না না মাসি, এত দূর যখন আসছে পরীক্ষাটা দিয়েই যাক। পড়াশোনা কিচ্ছু করেনি, ওর পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। ও যেরকম কাজ করেছে ওর সেরকমই করা উচিত। না না, রাগারাগি পরের কথা। যদি বা পরীক্ষায় চান্স পেয়ে যায় তাহলে তো ভালো একটা চাকরি বাকরি পেয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও, ওর এই হল টিকিটটা বের করে নিয়ে আসো। আরে মা, পায়ের দরকার নাই, এইসব হাবিজাবি মানুষের পরীক্ষা না দেওয়াই ভালো, খালি খালি মান সম্মান নষ্ট করে দেবে। না না, ওই বললে হাই মাসি, এত কষ্ট করে ট্রেনের ভিতরে দৌড়ঝাঁপ করে আসছেন যে কাজের জন্য, সেই কাজটা যদি না হয় বাজে কথা না? আর আমি এতদিন ধরে সায়েন্টিস্ট গিরি করে কি করলাম যদি আমার শালির হল টিকিট বের না করতে পারলাম? এই বল দেখি, তোর নাম আর কি পরীক্ষা দিতে চাইছিস বল দেখি। আমার নাম পুষ্পা, আর পরীক্ষা কি দিতে চাইছি সেটা না দাদা বউ ভুলিয়ে গেছি। মানে পুষ্পা নাম দিয়ে সার্চ করলি তো ও অনেক লোক বেরোবে, কিন্তু তুমি কি পরীক্ষা দিতে চাইছো ভুলে গেছো কি করে? এই বোন, পরীক্ষার কথা কি করে ভুলে যাস? অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল কিছু একটা বল। মানে ফর্মটা আমার বন্ধু ভরে দিছিল তো, তা এখন আমার বন্ধুরই ফোন না করলে আমি জানতে পারবো না আমি কি পরীক্ষা দিতে চাইছিলাম। তো ফোন করো বন্ধুরই। বন্ধুর ফোন নাম্বারই তো নাই, ফোন হারিয়ে গেছে যে। এক কাজ করো, বাড়ি ফোন করো, মেশরে বলো সেই বাড়ি জাতি তোমার বন্ধুর বাড়ি। ও বলে দিলি পারে আমি ঝপাত করে বের করে নিয়ে আসবো। হয়েছে হয়েছে, ভালো লোকের তুমি দায়িত্ব দেছো। হ্যাঁ, আর একজন তো এতক্ষণ বাংলা খায় টাল হয়ে পড়ে রয়েছে, মানে বাড়ি সে যাবে নাকি বন্ধুর বাড়ি? ওরে বাবা, কপালে মনে হয় আমার সহ্য উঠিছে। কি বলছেন? আর বলো না বাবা, কি সংসার আমি করি সে আমি জানি। মেয়েটা একদিকে দেখো পড়াশোনা বাদে সব কাজে উস্তাদ, পড়াশোনার নামে নবডঙ্কা, আর স্বামীটা বাংলা খায় সারাদিন টাল হয়ে পড়ে থাকে। আমি যে কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। বলছি যতই বাংলা খায় টাল হয়ে পড়ে থাকুক, কমসে কম আমার বন্ধু বাড়িতে যেতে পারবে। আমার বন্ধু বাড়ি আমাদের এই কলেজ থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, আমার বাবা ওখানে কোনোদিন যায়নি। তো বন্ধুর নাম্বার মুখস্থ নেই? না না, আজকাল কেউ মুখস্থ রাখে নাকি? মোবাইলই তো সেভ থাকে। মহা সমস্যা। তুমি কি পরীক্ষা দেবা সেটা যদি না বলতে পারো তাহলে আমি কি করে এই মানে তোমার হল টিকিট বের করে নিয়ে আসবো? বলছি ফটো দিয়ে কোনো কাজ হয় না, ওর ফটো তুলে নিয়ে স্ক্যানিং করে বের করে নিয়ে আসবা। ভালো কথা বলিস, ওই যে একটু ট্রাই মেরে দেখতেই হবে। আর বাবা তুমি ছাড়ো তো, ওর কথা তুমি ছাড়ো, ওর পরীক্ষা দেওয়াও যা না দেওয়াও তাই। দেখো
না, ওর পরীক্ষার বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। ওরে যেই বলিসি তো দিদি ব্যাঙ্গালোরে থাকে, সে এমনি লাফালাফি করেছে যাবো যাবো ওখান যাবো, নাই তো পরীক্ষা দিত নাকি? পড়াশোনা করেনি ও, খালি খালি মান সম্মান থাকবে না, পরীক্ষা দিলেও ও ফেলই করবে। কি বলছেন মাসি? আমি 2-3 দিন সময় আছে তো, আমি ওকে ভালো করে ট্রেনিং দেবো, যে করে হোক পাশ করেই যাবে। দেখ রে পোড়ামুখী দেখ, হ্যাঁ এরকম দাদাবু পাবি 2-3 দিনের ভিতরে তোরে চাকরি পাওয়াই দেবে, এরকম ট্রেনিং দেবে। আর তুই কিনা লাস্টে হল টিকিট মোবাইল সবকিছু হারাই ফেললি। ও মা, আমি কি জানি না কি এরকম হবে? একদম আমার সাথে কথা বলবি না, এরকম কথা বলছো মনে হচ্ছে আমি সব ইচ্ছা করে করেছি। এ জানে ইচ্ছা করে করতেও পারিস পরীক্ষা না দেওয়ার জন্য। এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা বলো, আমি দেখছি ফোনটা এখন কোথায় আছে, লোকেশন ট্র্যাক করে। ফোন নাম্বার নতুন সিম নিয়েছিলাম তো, ভুলে গেছি। মহা জ্বালা তো, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তা কি করে কি করবো? দাদাবু থাক, মা যা বলছে খালি খালি পরীক্ষা দেওয়ার দরকার নেই, এমনিতেই ফেল করবো, আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। আরে তো দাদাবু তো বলছে তোকে পাশ করিয়ে দেবে, 2-3 দিন পড়াশোনা করালি পারে। ওইসব আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আমি তো এখানে মেইন তোমাদের সাথে দেখা করতে আইছি, পরীক্ষা দেওয়ার তো একটুখানি উদ্দেশ্য ছিল, মেইন ছিল তো তোমাদের সাথে দেখা করার। আমি যে দেখছি শালি আমার পরীক্ষা দেবে না, তার জন্য এত বাহানা ধরছে। মোবাইল নাই, নাম্বার জানা নেই, হল টিকিট নাই, কি পরীক্ষা দেবে সেটাও জানা নাই। আর কি বলবো, পরীক্ষা দেওয়ার যখন ইচ্ছা নাই, তাহলে আমি আর কি জোর করতে পারি? এরকম জামাইবাবু পাবি কোনোদিন? ভুল হয়ে গেছে জামাইবাবু, এর পরবর্তীতে আমার সবকিছু মনে করে রাখবো। ঠিক আছে, আর কি বলবো, তাহলে চলো আজকে বিকেলে সবাই মিলে ঘুরতে গেলে হবে। কোথায় যাবা স্বামী? দেখি আমাদের বন্ধুদের কাছে শুনতে হবে এখানে ভালো ভালো জায়গা কোথায় আছে, সেখানে সবাইকে নিয়ে গেলে হবে। বলছি জামাই, ওইসব কথা বাদ দিয়ে সেমরিটারে এখানে বিয়ে দেওয়া যায় নাকি সেই ব্যবস্থা করো। মানে বুঝলাম না, তোমার সকালবেলা একটুখানি বললাম না যে আমার বোনটার এখানে বিয়ে দেওয়া যায় নাকি কোথাও? দেখো বিয়ে তো দেওয়া যাবে কিনা সেটা তো জানি না, আর এখানে তো আমি কদিন হচ্ছে আসছি, তা আমি কি করে জানবো এখানে কোথাও কোন ছেলে ভালো আছে কি না আছে, বাঙালি ছেলে আছে কি না আছে। বলছি বাবা জামাই, তোমার অফিসে তোমার সাথে চাকরি করে এমন কেউ নেই যে বিয়ে থা করবে? দেখো মাসি, আমি যে ওখানে চাকরি করি না, সব বয়স্ক লোক, সায়েন্টিস্ট মানে বয়স্ক, প্রায় 40 বছরের উপরে, সবচেয়ে কম বয়স শুধু আমার। মানে যত লোক আছে সবার বিয়ে হয়ে গেছে। বিয়ে কি এক একজনের 2-3টে ছেলে মেয়েও আছে। কপালপুরি, আমার মেয়ে হচ্ছে কপালপুরি, যেখানে যায় সেখানেই কপাল পুড়ায় নাই। ওরকম কেন বলছেন? বলছি অন্য ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই? হ্যাঁ অন্য ডিপার্টমেন্টে থাকতে পারে, কিন্তু আমি তো তাদের সম্পর্কে জানি না। ও জানা টানার কি দরকার, ভালো একটু পেমেন্ট থাকলে বিয়ের পরে এমনি জানাজানি হয়ে যাবে। দেখো না তোমার শালির কত গুণ প্রতিভা, ও এমনিতে জামাই জানতে 2-4-6 মাস লেগে যাবে। ওই একটা ভালো একটা ছেলে দেখতে ভালো মোটামুটি হলেই হবে, কালো হলেও চলবে, কিন্তু মাস গেলি ওই লাখখানিকের উপরে বেতন থাকলেই হবে। তাহলে মাসি আমার অফিসে একটু দেখতে হবে, আমি তো অন্যদিকে ওইভাবে লক্ষ্য করি না, ওখানে গিয়ে কথাবার্তা বলে দেখতেই হবে। ঠিক আছে বাবা, তাহলে মোটামুটি মেয়ের বিয়ে এখানে ঠিকঠাক করে তারপরেই বাড়ি যাব। তুমি যতদিন না গোছাই দেবা ততদিন কিন্তু আমরা এখানে থাকবো। বাবা থাকার কোনো চিন্তা নেই, আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকেন, কিন্তু ছেলে খুঁজে পাবো কিনা সেটা তো বলা মুশকিল, তবু আমি চেষ্টা করব। ও বললি হবে না জামাই, তোমার কাছে আমার একটাই আবদার, আমার মেয়ের জন্য একটা ভালো একটা ছেলে দেখে দাও। ওগো দেখো না, তুমি চাইলে সবকিছু পারো, তোমার মাথায় এত বুদ্ধি, আর একটা ছেলে খুঁজে পাবে না? দেখতে হবে ভালো ছেলে আছে কিনা। ওই তো বললাম তো, দেখতে কালো হলেও চলবে, কিন্তু ওই বেতনটা যেন একটু বেশি হয়। দেখিস তো কলকাতার অবস্থা, 10,000-15,000-এর চাকরি করে তো এক একজন এরকম ফুটনি দেয়, মনে হয় কি কোটি কোটি টাকার চাকরি করে। এর জন্যই ওই আমি ভাবছি কি ওই কলকাতার বাইরেই বিয়ে দেবো মেয়েটা, আর ওখানে বাড়ি থাকলে পারে খালি ঘোরাঘুরির সর্বনাশ করবে, একটু দূরেই থাকলে ভালো থাকবে। কে বলেছে কলকাতায় যারা চাকরি করে কম টাকা বেতন? মানে মোটামুটি আমি যে কটা দেখেছি ওই 15,000, 20,000, 25-এর উপরে কেউ টানে না। আর 25-এর উপর যারা চাকরি বাকরি করে না, তাদের ভিআইপি দরকার। আমাদের ফ্যামিলির মতন ফ্যামিলির থেকে মেয়ে নেবে নাকি? তাদের ওই কোটি কোটি টাকা বিয়ের সময় সোনা দানা গয়নাকাটি কার ফার এইসব ডিমান্ড আছে, বুঝতে পারছো? তা আমি শুনেছি নাকি বাইরের ছেলে পেলে এদের মেয়ে একটু ভালো হলেই হবে, টাকা পয়সার কোনো ডিমান্ড করে না। আমরা গরিব মানুষ কি দেবো বলো? বলছি মাসির তো অনেক আউট নলেজ মাসি। আর বলো না, স্বামী বাংলা খেয়ে চিত হয়ে পড়ে থাকে, এখন সব দায়িত্ব তো আমার উপর পড়েছে, মেয়েটারে কি করে বিয়ে দেবো কি না দেবো। তুমি একটু বাবা দেখো না, একটু চেষ্টা করো না। আচ্ছা কালকে আমি অফিস যাইয়ে মোটামুটি খোঁজ নিয়ে দেখবো। আর বলছি তোমার ওই হোয়াটসঅ্যাপে যত বন্ধু ফন্ধু আছে না, সবাই ছোট্ট করে একটা মেসেজ দাও যে আমার শালির বিয়ে দেবো, ভালো কোনো ছেলে থাকতে পারে বলো, ওই বেতন কমসে কম 1 লাখ টাকার উপরে হতে হবে। বলছি মাসি বিয়েটা একটা খুব ভালো জিনিস, এইভাবে তাড়াহুড়ো করলে তো হয় না। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার তো কোনো টেনশন নেই, খাওয়া দাওয়া থাকবা, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে জামাই, তোমার উপরে একটা দায়িত্ব, তুমি এই একটা কাজটা ভালো করে করো। আচ্ছা মাসি, এবার কোথায় ঘুরতে যাবা বলছিলে না, সেটা ফাইনাল করো। বলছি পায়েল, তুমি সবাই নিয়ে রেডি হও, আমি দেখি একটা ক্যাব বুক করে আসি। আচ্ছা, আজকের খাওয়াটা কিন্তু বাইরেই হবে, বুঝেছো? এই ক্যান্টিন থেকে খাবো না, বলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ও শালি মন খারাপ করে আছো কেন? দেখো না মা আমার নামে কত কিছু বললো। আরে বাবা, কে কি বললো কি না বললো ও নিয়ে টেনশন করো না, তুমি সবসময় ফ্রি মাইন্ডে থাকো, আমি তো আছি নাকি। থ্যাংক ইউ জিজু, থ্যাংক ইউ। পায়েল রেডি হও তাহলে, আমি আসছি, তাড়াতাড়ি এসো। এই তো নিচে থেকে বুক করে আসছি।
কি রে বোন, কি পরীক্ষা দিবি তাও মনে রাখিস না? তো দাদাবু তো ভালো মানুষ বলে হাসলো না, অন্য কেউ হলে তো হাসতো। আসল কথা, আমার বন্ধু ফর্ম ফিল আপ করেছে, আমি ভুলে গেছি কি যেন একটা সে বিদেশি নাম, মনে থাকতে চায় না। মনে থাকতে চায় না মানে ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, আর কি আর অঙ্ক, ইংলিশ, আর তাছাড়া আর কি? আরে বাবা, ওগুলো তো স্কুলের পরীক্ষা। এইসব মানে ও চাকরি বাকরির পরীক্ষার নাম আলাদা। কি বলছিস? হ্যাঁ, বিরাট একটা বিদেশি নাম। কে জানে, আমি অত বেশি পড়াশোনা করিনি তো, তা আমি কি করে জানবো? বললি হবে না মা, তোর কপাল আছে, নাহলে এত সুন্দর জামাই পাস। হ্যাঁ, খালি মোটামুটি মাথায় কটা চুল নাই, আর সব দিক দিয়ে ট্যালেন্টের পুরো একদম গাদি। হ্যাঁ, আমার মেয়ের খালি কি পরীক্ষা দেবে তাই বললি পারে, হ্যাঁ সব কিছু বের করে দেবে বলছে। ট্যালেন্ট কম আছে, ফোন হারাই গেছে তাও খুঁজে দেবে বলছে। সত্যি জামাই মানে অনেক একটা লাকে গুনে কষ্ট করে পাইছিস। তা ঠিক বলেছ। বলছি মা, আগে নাকি শুনেছিলাম তুই কার সাথে প্রেম করিস, সেই ব্যাপারটা কি হলো? প্রেম করি এ কথা কে বলছে তোমারে? ওই শুনেছিলাম হাওয়ায় হাওয়ায়, কি বলে একটা বেকার একটা ছেলের সাথে মদ বেড়ি খেয়ে যা খাই, সেরকম একটা ছেলের সাথে বলে প্রেম করতিস। কই না তো। হ্যাঁ দিদি, আমরা শুনেছি, সত্যি করে বলো। কই না তো। আরে হ্যাঁ রে পায়েল, হ্যাঁ আমরা জানি তুই এরকম লুকোচুরি করার দরকার কি? জামাইরি বলবো না রে, বলতে কি তার খবর কি? বলছি কি মাসি, ওটা অনেক আগের কথা, সেসব তো আমাদের ছাড়াছাড়ি অনেক আগেই হয়ে গেছে। তাহলে থেকে বলছিলে দিদি যে তুমি প্রেম করনি, ওসব কথা বলিস না, পাদু শুনলে পারে কষ্ট পাবে। মাথা খারাপ, ওসব আমরা বলি নাকি? আমাদের মেয়ের বদনাম করতে চাই নাকি? ও তো তোরে এমনি জিজ্ঞেস করলাম। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, এমনি বলিসি। ঠিক আছে, রেডি হয়ে নাও। আচ্ছা, আমি দেখি একটু এদিকে সব পরিষ্কার করে আসি। আরে মা, তুমি পাগল আছো নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আরে দিদির ওইসব পুরনো কথা বের করার কি দরকার? আরে পাগলি, ও একটু বলার দরকার আছে। মোটামুটি এখন পায়েলা আমাদের উপর একটু ভয়ে ভয়ে থাকবে, কথা বলতে গেলে ভাবে চিনতে বলবে। সত্যি তোমার কি বলবো? হ্যাঁ, যাদের বাড়ি আসছো, যাদের খাচ্ছ, তাদের সর্বনাশ করতে চাচ্ছ? পাগল, আমি সর্বনাশ করতে চাবো কোথায়? এমনি আমি জিজ্ঞেস করলাম যাতে মোটামুটি ও আমাদের একটু রেসপেক্ট দিয়ে চলে। কেন, দিদিকে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, জাম্বুকে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, তুমি এরকম কথা বলছো? আরে পাগলি, তুই বুঝবি না এসব, তোর এখনো রক্ত পাতলা, তুই বুঝবি না। হ্যাঁ, তোমার রক্ত তো গাঢ় হয়ে গেছে, কুইয়ে ধরে গেছে রক্তই। ঘন কথা বলবি না, কি করতে হয় কি না করতে হয় সব আমার জানা। হ্যাঁ, ছোটবেলাতে তো তোর বাপ মাল খেয়ে পুরো পড়ে থাকে চিত হয়ে। হ্যাঁ, তোরে তো মানুষ করেছি আমি, কোন ফিলে কি করতে হয় সে আমার তো বেশি তুই বুঝতে চাস না, বুঝেছিস? আর একটু হলে ধরা পড়ে যেতাম দাদাবুর কাছে, যে পরীক্ষা ফরীক্ষা কিচ্ছু নাই। চুপ থাক, তো দাদাবু হতে পারে সাইন্টিস্ট, আমার মাথায় কম বুদ্ধি নাই, বুঝতে পারছিস? শয়তানি বুদ্ধির বাসা। ওরকম শয়তানি বুদ্ধি করো, তারপরে বিয়ে আমার কপালে জটবে না। বিয়ে তো তোরে আমি ব্যাঙ্গালোরে দিয়েই যাবো, মনে রাখিস। তো আপ কিছু ঠিক ছিল, লাস্ট একটু বাড়াবাড়ি করে ফেললে। কি বাড়াবাড়ি করেছি রে? দিদির কেন কথা বলতে হবে তোমার? তুই এসব বুঝবি না, তুমি সব বুঝে উল্টো দিয়েছো। ঘন কথা না বলে রেডি হ, তুমি হও রেডি। কত বড় শয়তান, মার উপরে মুখ তুলে কথা বলে। আজই এরকম কথা বলবে না। আমার সাথে মুখ লাগাস না, তো চুপচাপ থাক। যেরকম বাপ সেরকম মেয়ে হয়েছে, আর কি বলবো? এদের জন্য যত কারো এরা কোনদিন মোটামুটি দেখতে চায় না আমারে। হ্যাঁ, পয়সা করি মানে আমি খেয়ে ফেলাবো, ভালো একটা ছেলে পাবি, ভালো জায়গায় বিয়ে হবে, সেই ধান্দা করছি আমি, আর আমার উপর চেঁচামেচি করছে। হ্যাঁ, তুমিও প্ল্যান কিসের জন্য করছো আমি বুঝি না। ভালো একটা জামাই পাবি, আর সেখান থেকে ভালো মাল করি ঝাড়বা, আর মাস গেলে তোমাদের কাজকর্ম কিচ্ছু করা লাগবে না, আমার বরের টাকায় খাবা। দেখিস বুড়ামুখির কথা শুনিস? এ মেয়ে বিয়ের পর আমার দেখবে আমার মনে হয় না, এখনই ওর বরের টানে টানবো না তো কি? তোমার কথা শুনলি আমি বুঝি তোমার শয়তানি মতলব কি। তুই আমার মেয়ে না রে, তুই আমার মেয়ে না। তুই আমার মেয়ে হলি আমার কষ্ট বুঝতিস। চুপ থাকো, তুমি কথা বললে না, দি বলিস না তো আমার সাথে কথা, তুমি বললে না আমার সাথে। যে বাড়ি খাবে সেই বাড়ি ঝগড়া বাঁধাবে, আর কি বলবো? ঘন কথা বলবি না, তুই এখান থেকে যা, তুমি যাও। শয়তানি বজ্জাতি মেয়ে, সেম টু ইউ। চটি দিয়ে বড়বানি কিন্তু বলে দিচ্ছি। এই তুমি আমার সাথে কথা বললে না তো, আমার খাজ হচ্ছে তো তোর সাথে কথা বলতি। ধুস, খালি খালি এখানে দাঁড়ায় থাকলি, আজরে পেঁচাল পারতি থাকবে। এদের জন্য যত করো এদের কোনদিন হবে না। এই একটা আর বাপ একটা, সে আমি জানি না আমার জন্য কিসের জন্য করতে চাচ্ছ। একটা সরকারি এটিএম বানাতে চাচ্ছ, আমি বুঝি না। বাপও যেরকম মেয়েও সেরকম হয়েছে, এদের জন্য উপকার করে কোনো লাভ নাই। ধুস, ভাল লাগে না, যা একটু হেগে আসি।